এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, দাবি ট্রাম্পের। আলোচনার আগে শক্তি প্রদর্শন, নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান, ভয়ে জরুরি বৈঠকে বসলেন নেতানিয়াহু। আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। যুদ্ধবন্দী বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন, আবুধাবিতে শেষ হল দ্বিতীয় দিনের বৈঠক। এপস্টিন কেলেঙ্কারি, ক্ষমা চাইলেন বিল গেটস, বিশ্বজুড়ে তোলপাড়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, দাবি জেলেন্সকির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনীরা, এর মধ্যেই আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো। ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে, দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি। আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মূলত পরমাণু ইস্যু নিয়েই কথা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইস্যু উত্থাপনই করা হয়নি। ইরান বৈঠকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না, এর বদলে অন্য কিছু বিবেচনা করলে সেখানে তারা ছাড় দিতে পারে। আলোচনার আগে শক্তি প্রদর্শন, নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর ঠিক আগে নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করেছে ইরান। আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি আরও উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশহর-৪ প্রদর্শন করেছে। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের আশঙ্কার পর আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে ওমানের রাজধানী মাসকাটে পরোক্ষ আলোচনায় বসেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জামাতা জারেড কুশনার। আল জাজিরার প্রতিবেদন মতে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হল। ইরানি গণমাধ্যম জানিয়েছে, আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্যমতে, খোররামশহর-৪ ইরানের সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। এর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার এবং এটি প্রায় ১,৫০০ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাবানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে বসা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয়। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে তাহলে আমরা কঠোর জবাব দেব। ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র মোতায়েন ইরানের সামরিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাদের মতে, ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণাত্মক সক্ষমতাও তুলে ধরতে চাচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক ও বাইরের শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই শক্তি প্রদর্শনের সময়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েন করেছে। আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ওমানে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি রোধে আরোপ করা এই নিষেধাজ্ঞায় ১৪টি জাহাজও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগেট বলেছেন, ইরান তেলের রাজস্ব ব্যবহার করে, বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরে দমনপীড়ন জোরদার করে। পিগেট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, তারা ইরানি তেল পরিবহনের জন্য ১৪টি জাহাজের সাথে যে কোনো লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে, যার মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। এটি ১৫টি প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার ঘোষণাও করেছে।
ট্রাম্পের প্রথম প্রশাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা বন্ধ করতে অন্যান্য সমস্ত দেশকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ওমানে তার দেশের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ দূতদের সঙ্গে পরোক্ষভাবে সাক্ষাৎ করেন এবং বলেন যে সেখানে আলোচনার ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ দমনের পর এই আলোচনা শুরু হয়। ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন এবং ইরানের উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছিলেন। যুদ্ধবন্দী বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন, আবুধাবিতে শেষ হল দ্বিতীয় দিনের বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের শান্তি বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে বড় ধরনের যুদ্ধবন্দী বিনিময় করতে রাজি হয়েছে দুই পক্ষ। গত ৫ মাসের মধ্যে রাশিয়া ও ইউক্রেন এই প্রথম বিপুল সংখ্যক বন্দী বিনিময় করতে চলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর RTর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, বৈঠকে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ৩১৪ জন যুদ্ধবন্দী বিনিময় করতে রাজি হয়েছে। এর আগে গত বছর অক্টোবরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বন্দী বিনিময় হয়েছিল। গত বছর ২ অক্টোবরে রাশিয়া তাদের হাতে আটক থাকা ১৮৫ জন ইউক্রেনীয় সেনা এবং ২০ জন বেসামরিক ব্যক্তিকে মুক্তি দেয়। এক্স-এ এক পোস্টে উইটকফ যুদ্ধবন্দী বিনিময় চুক্তি হওয়ার কথা নিশ্চিত করে জানান। রাশিয়ার সংবাদ সংস্থা RIA পরে জানায়, রাশিয়া এবং ইউক্রেন এরই মধ্যে কিছু বন্দী বিনিময় করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই পক্ষই ১৫ জন করে বন্দী বিনিময় করেছে। তাছাড়া কুর্স্ক অঞ্চল থেকে ৩ বেসামরিক নাগরিকও রাশিয়ায় ফিরে গেছে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ জেনারেলকে গুলি করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানী মস্কো শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সিয়েভ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এপস্টেইন কেলেঙ্কারি, ক্ষমা চাইলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে তার সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওইসব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ইমেলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে। দ্য গার্ডিয়ান, BBC। নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল বিল গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরে পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা। বুধবার অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। বিল গেটস আরও বলেন, ওই ইমেল কখনো পাঠানো হয়নি, ওই ইমেলটি মিথ্যা। আমি জানি না তিনি সেখানে কি ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন? এপস্টেইনকে নিয়ে তদন্তের লাখ লাখ ফাইল প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্র একইভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন। এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে হইচইয়ের মধ্যে এ নিয়ে মেলিন্ডাও মুখ খুলেছেন। তিনি মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই নথির প্রকাশ আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা আরও বলেন, যখনই সেই বিষয়গুলোর বিস্তারিত সামনে আসে, আমার জন্য এটি ব্যক্তিগতভাবে বেশ কঠিন হয়ে ওঠে। ২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ হয়। মেলিন্ডা বলেন, সেখানে যে কোনো বিষয় নিয়ে এখনও যে প্রশ্নই থাকুক, আমার পক্ষে তার সবকিছু জানা সম্ভব নয়। প্রশ্নগুলো তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কিংবা আমার সাবেক স্বামীর জন্য। আমাকে নয়, বরং তাদের এসব বিষয় নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে। বিল গেটস 9 নিউজকে বলেন, তিনি ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন এবং পরবর্তী ৩ বছরে তার সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে তিনি কখনও এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না।
গেটস আরও বলেন, আমাদের কথোপকথনের মূল বিষয় এমন ছিল যে এপস্টেইন অনেক ধনী মানুষকে চিনতেন এবং বলতেন তারা বৈশ্বিক স্বাস্থ্য খাতে সহায়তা করতে অর্থ দান করতে পারেন, কিন্তু পেছনে ফিরে দেখি সেগুলো আসলে কোনো কাজেই আসেনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে ৪ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা ৫৫,০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফরাসি সম্প্রচার মাধ্যম ফ্রান্স 2 টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা বলেছেন। কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করে, তবে নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনের রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১,৬০,০০০ মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের মধ্যে দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসান চালাতে চেষ্টা করে আসছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি পূর্ণায়িত করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে উভয় পক্ষ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে এখনও উল্লেখযোগ্য কাজ বাকি আছে। তবে শান্তি চুক্তি আলোচনায় সবচেয়ে কঠিন সমস্যা তৈরি করেছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দনবাসের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণে নেয়নি মস্কো। ইউক্রেনকে সেই অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে ক্রেমলিন। ট্রাম্প প্রায়ই বলেন, প্রতি সপ্তাহে অকারণে হাজার হাজার ইউক্রেনীয় ও রাশিয়ান নাগরিক মারা যাচ্ছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন ধরনের পরিসংখ্যান প্রকাশ করছে, যদিও সেগুলো যাচাই করা সম্ভব নয়। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ইউক্রেনের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিলেন জেলেনস্কি। তখন তিনি নিহতের সংখ্যা ৪৩,০০০ বলে জানিয়েছিলেন। ফরাসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা পেশাগত বা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সহ ৫৫,০০০। জেলেনস্কির দেওয়া সরকারি নিহতের সংখ্যা ইউক্রেনের মোট ক্ষয়ক্ষতির তুলনায় ব্যাপক কম। তিনি নিজেই বলেছেন, বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হিসেবে নথিভুক্ত আছে। ৬ মাস আগে পর্যন্ত ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭০,০০০-এর বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে নথিভুক্ত করেছিল, তবে তাদের মধ্যে কারা সেনা ও কারা বেসামরিক সেই তথ্য প্রকাশ করা হয়নি।